সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকে দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শারমিন লীরা। দর্শক, আলোচনার সুবিধার্থে শুরুতেই আজকের দিনের আলোচিত কিছু সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। দেশজুড়ে পাশবিকতা ও তাণ্ডবের চিত্র গণমাধ্যমে তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো পরিদর্শন করে কূটনীতিকগণ স্তম্ভিত পররাষ্ট্রমন্ত্রী। ছাত্রসহ সাধারণ মানুষকে হত্যার মধ্য দিয়ে সংকটের সমাধান হবে না ফখরুল, হতাহতের সঠিক তথ্য প্রকাশের দাবি। কর্মমুখর অফিস আদালত, পরিবহন সংকটের মধ্যেও রাজধানী জুড়ে যানজট, যাত্রীদের ভোগান্তি। এছাড়াও রাজধানীতে বিএনপি জামায়াতের আরও 600 নেতাকর্মী গ্রেফতার। এসব বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সম্মানিত তিনজন অতিথি। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক এবং প্রধান সম্পাদক ঢাকা জার্নাল সৈয়দ ইশতিয়াক রেজা এবং সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম। দর্শক, এখন আমরা আমাদের অতিথিদের কাছে চলে যাব এবং আপনাদের তিনজনকে আমাদের এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি আজকে প্রথমেই ডক্টর নিজামুল হক ভূঁইয়া আপনার কাছে যেতে চাই যে এই যে ছাত্রদের কোটা আন্দোলন হলো এবং কোটা আন্দোলনকে ঘিরে যে একটা অরাজকতা সৃষ্টি হলো, আসলে দেখা গেছে যে ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্রদের মধ্যে কিন্তু একটা সহাবস্থানের ভেতরেই কিছু ভুল বোঝাবুঝি বলি বা আমরা দেখেছি যে একটা বৈপরীত্য সৃষ্টি হয়েছে। তো আপনি কি মনে করেন একজন শিক্ষক হিসাবে শিক্ষার পরিবেশ তৈরি করা এই মুহূর্তে কতখানি চ্যালেঞ্জিং হবে? আর আজকে যেহেতু আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে খুব তাড়াহুড়ো করে তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চান না, তো এই সংকট থেকে উত্তরণের উপায় আসলে কি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ শারমিন লীরা, ধন্যবাদ। আমার সাথে দুজন সহ-আলোচক আছেন, আমাদের বিশিষ্ট সাংবাদিক ইশতিয়াক রেজা ভাই এবং আমাদের মোফাজ্জল করিম, যিনি সাবেক রাষ্ট্রদূত এবং সচিবের দায়িত্ব পালন করেছেন, এবং এনটিভির অসংখ্য দর্শকবৃন্দকে। আসলে কোটা আন্দোলনটা 1 জুলাই থেকে যখন শিক্ষার্থীরা আরম্ভ করলো তখন আমাদের শিক্ষকদের একটা আন্দোলন চলছিল। 3-4 তারিখের দিকে ওদের যে সমন্বয়ক আমাকে আসে বললো, স্যার আমাদের একটু সমর্থন করেন। স্যার, আপনার কথা আমরা শুনবো, কিন্তু একটু আমরা সৈয়দ ইশতিয়াক রেজার কাছে শুনে আসছি, কারণ আজকে এডিটর গিলসের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকও হয়েছে। তো আপনার কাছে জানতে চাই সেই বৈঠক সম্পর্কে, আসলে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, প্রধানমন্ত্রী কি বলেছেন আমরা জেনেছি, তারপরও আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আপনি সেখানে নিজে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এডিটর্স গিল্ড মেম্বারদেরকে ডেকেছিলেন এবং তিনি মূলত শুনতে চেয়েছেন বেশি, নিজেকে খুব একটা বেশি কিছু বলেন। সাংবাদিকরা তাদের জায়গা থেকে, সম্পাদকরা নানা কথা বলেছেন, তাকে নানা তথ্য দিয়েছেন, নানা ধরনের প্রশ্ন করেছেন, কিছু কিছু ক্ষেত্রে সুপারিশ করেছেন কি কি করা যেতে পারে। যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হলো যে এতগুলো প্রাণের ক্ষতি, একই সাথে রাষ্ট্রীয় সম্পদের এত বিশাল ক্ষতি, সেগুলোর মোকাবেলা করে আগামী দিনগুলো কিভাবে বাংলাদেশের অর্থনীতি আসলে আবার ঘুরে দাঁড়াবে, এই হত্যাকাণ্ড এবং একই সাথে সম্পদ ধ্বংসের বিচার কী প্রক্রিয়ার ভিতর দিয়ে হবে, যেভাবে এখন এগুচ্ছে কারফিউ কতদিন থাকবে, এবং একই সাথে ইন্টারনেট আসলে কিভাবে চালু করা যাবে। আপনি খেয়াল করে দেখবেন এডিটরদের মিটিংয়ের পরপরই কিন্তু ইন্টারনেট, মোটামুটি ব্রডব্যান্ড ইন্টারনেট চলে আসছে, কারণ সম্পাদকদের একটা প্রধান দাবি ছিল যে ইন্টারনেট আজ ঘরে ঘরেও চলে এসছে, ঘরে ঘরে চলে আসছে, কিন্তু মোবাইল ইন্টারনেট এখনো খুলে নেই। প্রধানমন্ত্রী সম্পাদকদের কথা শুনেছেন, কিছু তথ্য নিয়েছেন। তিনি বলেছেন যে তিনি ক্রমে সবার সাথেই বসবেন, আমার ধারণা হয়তো শিক্ষকদের সাথেও তিনি বসবেন এবং অন্যান্য নাগরিকদের সাথেও বসার চেষ্টা আছে তার। যে বিষয়টা তিনি বলেছেন যে আজকে যে কারণে এটি হয়েছে, তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে কোটা সংস্কার যারা দাবি করেছে তাদের সাথে সরকারের অবস্থান একই ছিল। কারণ হলো 2018 সালের যে পরিপত্রটা হাইকোর্টের মাধ্যমে ফেরত আসলো একটা মামলার পরিপ্রেক্ষিতে, সেটার বিরুদ্ধে সরকার কিন্তু আপিল করেছিল অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে। তার অর্থ হলো যেটা শিক্ষার্থীরা চাচ্ছিল সরকারও একই অবস্থানে চাচ্ছিল, কিন্তু তারপরেও একটা আন্দোলনের নামে একটা সাংঘাতিক রকমের যেটা হয় যে ধ্বংসযোগ্য সংঘর্ষ হলো, সংকট হলো, সহিংসতা হলো, এবং এটার মাধ্যমে তিনি বলেছেন যে মেট্রো রেল যেভাবে ধ্বংস করা হয়েছে, ফলে মেট্রো রেল চালু করতে সময় লাগবে। ঢাকা শহরের জ্যাম অনেকখানি কমে গিয়েছিল এবং সেটা আজকে বোঝা গেছে। প্রতিদিন প্রায় 3 লক্ষ মানুষ মেট্রো রেল চড়ে
এখন দেখেন তারা কিন্তু আজকে সব রাস্তায় নেমে এসছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে গাড়িগুলো চলে যেত এয়ারপোর্ট পর্যন্ত, সব রাস্তায় ছিল আজকে। একই সাথে সেতু ভবন, পদ্মা সেতুর প্রাইড হিসেবে পরিচিত। ডাটা সেন্টার নষ্ট হয়ে যাওয়াতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা, তিনি অবাক হয়েছেন যে এই একটা বিল্ডিং কেন, যেখানে দুর্যোগের কাজ কারবার হয় এবং নানা ধরনের পরিকল্পনা থেকে অনেক মূল্যবান নথি সেখান থেকে। বাংলাদেশ টেলিভিশন, যে টেলিভিশনের উপরে ক্ষোভ থাকতে পারে কিন্তু ভবনের উপর তো ক্ষোভ থাকতে পারে না, তাই না? গণমাধ্যমে বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, সাংবাদিকদের উপর হামলা, নিহত হয়েছেন 3 জন তিনি সাংবাদিক। তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেন। তিনি এও বলেছেন যে সাধারণ যারা মারা গেছে শিক্ষার্থী হিসেবে তিনি তাদের পাশে থাকবেন এবং সাংবাদিকদেরকে তিনি অনুরোধ করেছেন, আহ্বান জানিয়েছেন যে আপনারা সত্যটা তুলে ধরুন, যে গোটা আন্দোলনটা কিভাবে হলো, কিভাবে মিসগাইডেড হলো এবং একই সাথে রাষ্ট্রের বিরুদ্ধে যে একটা সহিংসতা হলো সেটা যেন তুলে ধরা হয়। গণমাধ্যম নিয়ে আপনার কাছে আমরা আবারও ফিরে আসব। এখন আমি আবারও চলে যাচ্ছি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়ার কাছে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, কারণ আমাদের আসলে অডিও সিস্টেমে একটু যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে তখন থামাতে হয়েছে। আমি আবারও প্রশ্নটি করতে চাই যে এই যে আন্দোলনের ছাত্র সংগঠন বা সাধারণ ছাত্রদের মধ্যে সহাবস্থানের মধ্যেও কিন্তু একটা বৈপরীত্য সৃষ্টি হয়েছিল, এবং এই সংকট থেকে উত্তরণের কি উপায়, এবং এখনকার যে সময় যাচ্ছে খুব তাড়াহুড়ো করে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা ঠিক হবে না, শিক্ষামন্ত্রী বলেছেন। তো আপনার আমার মনে হয় দেশবাসীকেও প্রেক্ষাপটটা জানতে হবে যে কী কারণে এই সহিংসতাটা হলো এবং কী কারণে সে কোটা আন্দোলনকারীদের আন্দোলনটা অন্য জায়গায় চলে গেল, অন্যরা হাইজ্যাক করে নিয়ে গেল। ওরা 1 তারিখ থেকে আন্দোলন করছিল, আমাদের শিক্ষকদের একটা আন্দোলন চলছিল, আমাদের কাছে এসেছিল যে স্যার আপনারা আমাদের সমর্থন করেন। এমনকি লিটারেলি আমার কাছে এসে ওদের সমন্বয় আসে আমাকে বললাম, দেখো তোমাদের এটা যৌক্তিক আন্দোলন, তোমরা করো। তখন এক দফাই ছিল। হ্যাঁ, যৌক্তিক সমাধান আমরাও চাই, আমরা বলছি যৌক্তিক সমাধান চাই। আমরা শিক্ষক সমিতি থেকে বিবৃতিও দিচ্ছি তাদের পক্ষে, যৌক্তিক সমাধান তাদের পক্ষে, হ্যাঁ তাদের যৌক্তিক সমাধানের পক্ষে। আইনি প্রক্রিয়া যেটা ইস্তেহাক ভাই বললেন যে সরকারও আপিল করেছে এই বিষয়ে, সুতরাং এই জিনিসটা সমাধান হয়েছে আমরা বুঝতেছি। কোটা আন্দোলনটা 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যাচ্ছিল, তখন কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি এখন ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেব, উনি কিন্তু কোটা আন্দোলনকারীদের সাথে সরকারি সংস্থার লোকদের সাথে পর 3 দিন 4 দিনের সমন্বয় করে সবাই মিটিং করেছে উপাচার্যের পাশে, এবং রাতে 3টা পর্যন্ত মিটিং করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা ভাবছি যে একটা সমাধানের দিকে যাবে, হঠাৎ করে দেখলাম যে এটা সমাধানের দিকে না গিয়ে এটা সহিংসতার দিকে যাচ্ছে, এবং এই কোটা আন্দোলনটা শাহবাগের দিকে নিয়ে গেল। শাহবাগের দিকে নিয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে যেখানে টিএসসি এরিয়াতে যেখানে হচ্ছিল সেটা বাইরে চলে যাচ্ছে। বাইরে যাওয়ার পর 13, 14, 15, 16 এই 4টা দিন, বিশেষ করে 14, 15, 16 এই 4টা দিন আমরা দেখেছি যে এটা তো মানে মোটামুটিভাবে একদিকে ছাত্রলীগ, একদিকে কোটা আন্দোলনকারীরা, আর ছাত্রলীগের একটা অংশ কোটা আন্দোলন চলে আসছে, এসে ওরা মিছিল। আমরা দেখি তুমি ছাত্রলীগ করো না, তুমি কোটা আন্দোলন স্যার, এটা তো আমাদের অধিকার। আসলে ছাত্রদের অধিকার যখন এরকম হয় তখন অনেকে কিন্তু ওদিকে চলে আসে, এটাই নিয়ম। পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের আবাসিক শিক্ষকরা, আমাদের প্রভোস্টরা, আমাদের শিক্ষকরা এবং আমাদের বিসি প্রবিসি, তারপরে আমরা শিক্ষক সমিতি, আমরা কিন্তু সন্ধ্যা থেকে ভোর 5টা পর্যন্ত এভরিডে 3 দিন পর 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 আমরা ডিউটি করেছি যাতে কোনো সহিংসতা না হয়। 15 তারিখে বিকালবেলা ওই দিনের ঘটনার সূত্রপাত, কোটা আন্দোলনকারীরা সভা দিল 12টায়, ছাত্রলীগের সভা 3টায়। ওরা সভাটা দেরি করলো 1টা বা 3টার সময় কোটা আন্দোলনকারীদের একটা গ্রুপ, যারা যেখানে অনুপ্রবেশকারী প্রবেশ করেছে আমরা মনে করছি এখন, ওরা ছাত্রলীগের সাথে সংঘাতে লেগে গেল। এরপরে আমাদের হল দখল হলো, কোনটা ছাত্রলীগের। আপনারা একদম ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী ছিলেন? প্রত্যক্ষদর্শী, আমাদের প্রক্রিয়াল টিম ছিল, আমরা নিজেরাও এগিয়ে গিয়েছি, দেখলাম যে কোনো হলে প্রবেশ অবরুদ্ধ, কোনো হলে তারা দখল করেছে। স্যার, গণমাধ্যমে এসেছে যে ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তুলেছে, আমরা বিভিন্ন আমি যাচ্ছি হ্যাঁ কোনো জায়গায়। তারপরে দেখলাম যে প্রত্যেকটা জায়গায় রুম দখল করেছে, রুম ভাঙতেছে, ভাঙচুর, এমনকি দেখানো যাচ্ছে যে যারা কোনো কারণে বহিরাগত হিসেবে দেখাই যাচ্ছে এরা বহিরাগত, বোঝাই যাচ্ছে এরা বহিরাগত। কারণ আমাদের হলের গেটে এন্ট্রিতে দেখা যাচ্ছে যে সে যে ছাত্রের লক্ষণ দেখা যাচ্ছে ছাত্র না, মানে তারপরে দেখেন সেখান থেকে ওরা কি করলো 15 তারিখে আপনার বিপক্ষের মধ্যে এই যে একটা মানে আপনার মুখামুখি অবস্থান, শহীদুল্লাহ হলে তখন বেশ কিছু বহিরাগত প্রবেশ করেছে, তখন পুলিশ চলে গেল, পুলিশ রেড দিতে গেল, আমাদের কর্তৃপক্ষ কিন্তু পুলিশ ঢুকতে দেয় না। আমরা বলছি না পুলিশ ঢুকানো যাবে না, আমরা সন্ধ্যার সময় দেখতে গেলাম, যারা আহত হলো কিছু আহত হলো,
কোটা আন্দোলনকারীরা বললো স্যার এত দেরি করলাম, তোমাদের জন্য কি আসা যায়? ছাত্রলীগও একই কথা বললো, আমরা আহত অনেকে মেডিকেলে দেখতে গেলাম। একটা পর্যায়ে কোটা আন্দোলনকারীদের সামনে পড়লাম, ওদের হাতে লাঠি টাঠি, আমি আমাদের উপাচার্য, আমাদের একজন শিক্ষক সমিতির সদস্য, আমরা নিয়ে নামার পরে দিয়ে স্যার এদিকে যাবেন না, আগে ঠিক আছে আমরা যাই, তোমরা ঠিক আছে, এটা আমাদের দখল, সে বলতেছে। 16 তারিখে যে ঘটনাটা ঘটলো, সেখানে বিকালবেলা টিএসসির মোড়ে আমাদের ছাত্রলীগের জমায়েত, ছাত্রলীগ লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই দিকে মেডিকেল সেন্টারে কিন্তু লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়ে কোটা আন্দোলন। আমাদের প্রক্রিয়াল টিমের 7জন সদস্য তারা গিয়ে ওদেরকে বলে লাঠি ফালো, ওরা লাঠি দিয়ে দিয়েছে। 200 লাঠি আমাদের প্রক্রিয়াল টিম সংগ্রহ করেছে। মেডিকেল সেন্টারের সামনে যখন গেল, তখন আমাদের প্রক্রিয়ার টিমের 5 জন সদস্য যখন এগিয়ে গেল, তখনই কিন্তু প্রথম কোটা আন্দোলনকারীদের থামাইতে, তোমরা লাঠি পালো, এরা সরে গেল। পিছন থেকে এসে আমাদের একজন মহিলা সদস্য ডক্টর ফারজানা চারুগোলার টিচার, আমাদের ডক্টর মুহিত, ডক্টর হাসান, ডক্টর টিটু সহ, এরা ডক্টর মোস্তাফিজ সহ, এরা 5 জন একজন পা ভেঙে দিল, একজনের এমনভাবে ইনজুর্ড হলো, আমাদের মহিলা শিক্ষকের গায়ে হাত দিল। আপনি বলতে চাচ্ছেন এরা বহিরাগত, শিক্ষক হিসেবে, আপনারা শিক্ষক হিসেবে তাদের সবাই না, ওরা পিছন থেকে আসছে, ওরা কোটা আন্দোলনকারীদের পিছনে ছিল অনুপ্রবেশকারী। কারণ তখন আমরা দেখলাম যে আমাদের ওই যে শিক্ষার্থীরা যারা কোটা আন্দোলনকারী ছিল, ওরা কোনোভাবে ওদেরকে মানে আমাদের শিক্ষকদেরকে মানে প্রোটেকশন দেওয়ার জন্য যা করার দরকার ছিল করেছে। কারণ ডক্টর নিজামুল হক ভূঁইয়া, বুঝতে পেরেছি ব্যাপারটি আসলে বহিরাগত এসেই দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে তারপর আরো কি করেছে স্যার শুনেন। 16 তারিখের রাত্রে থেকে তারা হলগুলোতে দখল করে, হলগুলোতে প্রবেশ করে প্রবেশদেরকে বলছে এখানে ছাত্রলীগ করা যাবে না, কোনো রাজনীতি করা যাবে, আপনারা লিখিত দেন। তারপরে দিয়ে জোর করে মুসলেখা দিয়েছে। সেখানে কিছু শিবিরের, এখন আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে সে ছাত্র শিবিরের কিছু ছাত্র এবং এদের সাথে কিছু অনুপ্রবেশকারী বহিরাগত আমাদের প্রবেশদেরকে বাধ্য করেছে। 17 তারিখে রোকেয়া হলের প্রবেশকে সকালবেলা অবরুদ্ধ করেছে। অবরুদ্ধ করে উনি কোনো রকমের রেস্কিউ করে চলে গিয়েছে ওনার পরিবারকে। 6 জন ছাত্র শিবিরের এখনও বলতেছে ওরা মুখে পড়া, ওরা বাসা দখল করে রেখেছে। সন্ধ্যার সময় তারপরে দিয়ে আমাদের মহিলা পুলিশ এসে তারপরে উদ্ধার করেছে। এই যে তারপরে শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, আবাসিক শিক্ষকদের গায়ে হাত দিয়েছে। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আমরা দেখেছি, ফুটেজ দেখেছি, কিন্তু এখন আমার মনে হয় যে জনগণ একটু ক্লিয়ার হতে পারবে আপনার বক্তব্য থেকে, যে ফুটেজ দেখে কিন্তু সবাই বুঝতে পারে না কে ছাত্রলীগ, কে ছাত্রদল, মরিচের গুঁড়াকে তারা স্প্রে করছে, আমাদের শিক্ষার্থীদের স্প্রে করতেছিল রোকেয়া হলে প্রবেশ করে। এই যে তাণ্ডবগুলো তারা চালালো, তারপর আন্দোলনটা চলে গেল রাস্তায়। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ধরনের একটি অরাজকতার পর শিক্ষামন্ত্রী বললেন যে এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব নয়, এছাড়া ইন্টারনেট বন্ধ, আমাদের অনেক শিক্ষার্থী আছেন যারা দেশের বাইরে অনলাইনে ক্লাস করেন, এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেশন জট এমনিতে আমাদের আছে আমরা জানি, তারপর আরও বেড়ে যাওয়ার শঙ্কা, এছাড়াও এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে আছে, তাছাড়া একদম প্রাথমিক লেভেল থেকে শুরু করে প্রত্যেকটি ধাপে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা বলতে বোঝাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীরা। তো আপনার কি মনে হয় যে কোন আসলে কি ধরনের নিরাপদ পরিবেশ তৈরি হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত? আমি যেটা মনে করি, প্রথমত হলো যে জঙ্গিরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সে জঙ্গিদেরকে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছে, একজন শিক্ষকের একটা চোখ চলে গিয়েছে, আপনার লুৎফুল সাহেব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে উপাচার্যকে এবং শিক্ষকদের অবরুদ্ধ করেছে, সেখানেও একই কাজ করেছে। বহিরাগতদের টার্গেটে ছিল বিশ্ববিদ্যালয়গুলো, সে প্রতিষ্ঠানগুলো। যে মেট্রো রেলের কথা যে ইস্তেক ভাই বললেন, যে মেট্রো রেল আজকে ঢাকা শহরে যেখানে 3 লক্ষ লোক, যেখানে সরকার ধরেছে প্রতিদিন 60,000 লোক যাতায়াত করবে, আজকে আমাদের 3 লক্ষের উপরে ডেলি যাতায়াত করছে। মানুষ স্বস্তি নিঃশ্বাস পেয়েছে। এলিভেটেড এক্সপ্রেস, আমরা এখান থেকে উঠে এয়ারপোর্ট চলে যাই 10 মিনিট। আমরা এই প্রসঙ্গে আবার ফিরে আসব, কেমন ধরনের নিরাপদ পরিবেশ সৃষ্টি করা যেতে পারে শিক্ষার্থীদের জন্য, এই প্রসঙ্গে আমরা আবারও কথা বলবো। আমাদের আরেকজন সম্মানিত অতিথি আছেন আমাদের স্টুডিওতে আজকে, মোফাজ্জল করিম, সাবেক সচিব এবং রাষ্ট্রদূত। আপনার কাছে আমি জানতে চাই যে আজকে বিভিন্ন দেশে কূটনীতিকগণ এবং মিশন প্রধান যারা আছেন তারা ধ্বংসস্তূপ পরিদর্শন করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী সেখানে ছিলেন। তিনি বলেছেন যে মিশন প্রধান এবং কূটনীতিকগণ যারা এই ধ্বংসস্তূপ সচক্ষে পরিদর্শন করেছেন তারা স্তম্ভিত, এবং তারা বলেছেন যে বাংলাদেশের সরকারের সাথে যে কোনো সময় যে কোনো দুর্যোগে তারা পাশে আছেন। আপনি এই বিষয়ে কি বলতে চান? আপনার সমস্ত জাতি স্তম্ভিত, শুধু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী
আর মান্যবর রাষ্ট্রদূতরা না, আজকে 17 কোটি মানুষ স্তম্ভিত। এবং আপনাকে আমি বলছি, সত্যি বলতে গেলে পরে সত্যিকার অর্থে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে কিন্তু এই টকশো করছি। গত 24-25 বছর যাবৎ বিভিন্ন চ্যানেলে আমি অংশগ্রহণ করছি, কিন্তু এত দুঃখ নিয়ে কোনো দিন চিন্তা করে দেখুন, যেখানে একটি মাত্র প্রাণও বিসর্জন দেওয়ার কথা নয়, সেখানে সরকারি হিসাবেই বোধহয় প্রায় 100-150 না 200 কাছাকাছি, 200 কাছাকাছি, 200 কাছাকাছি, 193। মানে প্রায় 200 কাছাকাছি, প্রায় প্রায় 200 200 ও কাছাকাছি, মাই গড। তো যাই হোক, এটা কি একটা কথা হলো? এবং সব শ্রেণীর। এটা তো স্বপ্নেও কল্পনা করি না কোনোদিন। আজকে সববারই মন খুব খারাপ। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে সমস্ত দরিদ্র পরিবারের সন্তানরা চলে গেছে, যাদের মুখের দিকে তাকিয়েছিল তাদের বাপ মা, যে দুদিন পরে ছেলেটি এই পরিবারের হাল ধরবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে, সে হঠাৎ করে তার জীবন প্রদীপ নিভে গেল। যেমন ওই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাঈদ। আবু সাঈদ। তো যাই হোক, নাম বলার দরকার নেই আর কারোর এরকম, কারণ যার গেছে সে সাঈদই হোক আর অন্য যে কোনো কেউ, যে কোনো যে মৃত্যুই পরিবারেরই কাম্য নয় হোক, আসলে। যে পরিবারই হোক তাই হোক। তো এটার জন্যে আমি গভীরভাবে মর্মাহত এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ প্রত্যেকটি করছি। মৃত্যুর জন্যই আমরা মর্মাহত, এবং অনেকের পরিবারে এমনও আছে যে উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ক্ষমতা, তো সেটাই বলছিলাম, এটা তো হওয়ার কথা নয়। আমরা কি এই জন্যেই 71-এ কি আমাদের 30 লক্ষ শহীদ হয়েছিল? কি লক্ষ্যে? একটা মস্ত বড় একটা আদর্শ, মস্ত বড় একটা স্বপ্ন, মস্ত বড় একটা সেই স্বপ্ন কোথায় গেল? যে দেশটাকে আমরা স্বাধীন করব, আমরা পশ্চিমাদের হাত থেকে আমরা এই দেশকে মুক্ত করব, তারপর আমরা সবাই এক সমানভাবে এখানে আমরা বসবাস করব। সেই দেশের আজকে এই করুণ পরিণতি, তো এটার জবাব কে দেবে? এখনও শুভবুদ্ধির উদয় হোক, এটাই একমাত্র কাম্য। আর এই যে আপনার এতগুলো প্রাণ ঝরে গেল, এরা তো আর ফিরে আসবে না। এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে। এখন যারা দায়িত্বশীল, যারা দায়িত্বে আছেন, কেউ দায়িত্বে রয়েছেন সরকার পরিচালনায়, কেউ আছেন বিরোধী দলে, কেউ আছেন বিরোধী আদর্শে, যে যেখানেই থাকুন না কেন, যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনার সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হওয়া উচিত এই দেশটাকে আপনি রক্ষা করুন। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করি। এত কষ্ট আর কোনো দিন পাই নাই, বিশ্বাস করেন। এটা কি হলো? আর বিশেষ করে যে ইস্যুটাকে নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল, সেটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক একটা ইস্যু। সেটা কি? ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের কলেজের ছেলেরা দুদিন পরে তারা চাকরি চায়, তারা চাকরিতে যোগদান করবে, এবং মেধাবী ছেলেটি মনে করেছে আমি তো নিশ্চয়ই একটা সরকারি। আমরা এই বিষয়ে আরো আলোচনায় ফিরবো, আমাদের বিরতির সময় হয়ে গেছে। আমি আধা মিনিটের মধ্যে শেষ করে দিই। জি জি। যে সেই স্বপ্ন নিয়ে তারা আন্দোলনটা করেছে, এবং অরাজনৈতিক যে সমাবেশটা হয়েছে, আমরা প্রথম থেকে দেখেছি এটা অরাজনৈতিক, কোনো রাজনৈতিক বক্তব্য, স্লোগান ইত্যাদি নাই। কেন হঠাৎ করে রাজনৈতিক রূপ পরিগ্রহ করলো? এবং সেখান থেকেই তো এই অবস্থা। মোফাজ্জল করিম, আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি সাবেক রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন জায়গায় আপনি সার্ভিস করেছেন, তো বাংলাদেশের ইমেজ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। সেখানে বাংলাদেশকে কিভাবে তারা দেখেছেন, এবং স্বাধীনতা যুদ্ধ আপনি নিজে দেখেছেন, পরিলক্ষিত করেছেন, সেই বিষয়ে জানতে চাই, ইতিহাস নিয়ে জানতে চাই আপনার কাছে। দেখুন, আমি বারবার স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে ফিরে যাই। কেন ফিরে যাই? কারণ ওটাই তো আমাদের, ওখান থেকেই তো আমাদের উত্থান। বাংলাদেশকে তৎকালীন পূর্ব পাকিস্তানকে মানুষে জানলো কখন? তখনই জানলো যখন পশ্চিমা হায়নারা আমাদের উপর ঝাঁপায় পড়লো, এবং আমাদের 90% জন কৃষকের ছেলে তারা গিয়ে ঝাঁপিয়ে পড়লো এদের বিরুদ্ধে, ছাত্ররা, সাধারণ নাগরিকরা। সেই বাংলাদেশ আজকে হঠাৎ করে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এর চাইতে দুঃখজনক আর কিছু নেই। তো আমি যেটা বলছিলাম, ইস্যুটা ছিল কোটা নিয়ে,
চাকরিতে কোটা থাকবে কি থাকবে না। এবং মূলত কিন্তু সরকার এবং ছাত্রদের দাবি যারা করেছে এদের মধ্যে বক্তব্যের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না। সরকারও কিন্তু শেষ পর্যন্ত সেটাই তো করলো এবং করে বুঝিয়ে দিল হ্যাঁ না ঠিকই আছে এটা। তাহলে কেন এটা প্রথমে করা গেল না? ওই যে কথা, সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়। তখনই যদি এই আলোচনাটার মধ্যে যদি কেউ এই সৎ পরামর্শটা দিয়েছে কিনা জানি না, কিন্তু দিলে পরে বোধহয় আজকে এরকম হতো না রাজনৈতিক। বরং আরও 2-1টা বক্তব্য হঠাৎ টেলিভিশনে আমরা শুনেছি, যাতে কোনো বিশেষ একটা ছাত্র গোষ্ঠী হয়তো তারা উত্তেজিত বোধ করেছে। যাই হোক, এটা নিয়ে আর বলেনি। হ্যাঁ, ভাবমূর্তির কথাটা আপনি পারবেন। আমাদের ভাবমূর্তি সবচাইতে প্রজ্বলিত হয়েছিল, উজ্জীবিত হয়েছিল 71-এ, তাই নয় কি? যেটা বলছিলাম একটু আগে। এরপরে বাংলাদেশকে পৃথিবীর মানুষ কি দেখলো? যে এটা একটা বন্যা, এটা একটা খরা, এটা একটা দুর্ভিক্ষের দেশ। এই তো সেইখান থেকে আস্তে 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 আস্তে, আমি কোনো বিশেষ সরকারও বলবো না, বেসরকারও বলবো না, আমলাও বলবো না, কামলাও বলবো না, সকলের সম্মিলিত প্রচেষ্টায়। তবে হ্যাঁ, বলতেই যদি হয় তাহলে বলবো আমার দেশের শতকরা 90 জন কৃষকের চেষ্টায়। যে কৃষক সেই স্বাধীনতার পরে 7 কোটি 7.5 কোটি মানুষকে খাইয়েছিল বা খাওয়াতে পারেনি, সেই কৃষক আজকে রপ্তানি পর্যায়ে নিয়ে গেছে আমাদের খাদ্য উৎপাদনকে। আচ্ছা, দ্বিতীয়ত বলবো আমাদের ডাকাবুকো ছেলেরা যারা দেশে একটা চাকরির জন্যে মায়ে বাপের তাড়া খাইয়েছে, তারা দেশ ছেড়ে যখন বিদেশে গিয়া 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যখন তারা পরিশ্রম করেছে এবং টাকা পাঠিয়েছে, বৈদেশিক মুদ্রা অর্জন করে, তারা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর আমার মেয়েরা যারা জীবনে কোনো দিন ঘরের বাইরে আসে নাই, অসূর্যম পোষা, সেই মেয়েরা তারা বৈদেশিক মুদ্রা উপার্জন করে। 2 নম্বর উপার্জনকারী তারা কিসের? গার্মেন্টের কর্মী। এই 3টার দিকে আমাদের সব সময় আমরা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করা উচিত। মাবুদ, তুমি এই 3টা শক্তি, এদেরকে আরও শক্তি দাও এবং এদেরকে চিরজীবী করো বাংলাদেশের মধ্যে। সেই ভাবমূর্তিতে বাংলাদেশ কোথায় গেল? বাংলাদেশ যেখানে স্বাধীনতার সময় 71 সালে যেখানে মাত্র 30-35% ছিল আমাদের শিক্ষার হার, সেখানে আজকে মাশাআল্লাহ 72-73%। যেখানে আমাদের গড় আয়ু ছিল মাত্র 37-38, সেখানে এখন 73-এর মতো হয়েছে। এগুলা কিসের? এই সম্মিলিত চেষ্টায় প্রত্যেক সরকারের অবদান আছে, কারোর কম কারোর বেশি। আমি কাউকে খাটোও করবো না, বড়ও করবো না। তবে ওই যেটা আগেই বললাম, যেটা আমার দেশের মেহনতি মানুষ, তারা হচ্ছে 1 নম্বর প্রশংসার দাবিদার। তারপর সেখান থেকে সারা বিশ্ব মেনে নিল, যেটা শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যের মধ্যে বলেন তা নয়, আমরাও সবাই বলি যে হ্যাঁ, বাংলাদেশ একটা রোল মডেল হয়ে গেল, উন্নয়নশীল দেশের জন্য একটা রোল মডেল হয়ে গেল। সেই রোল মডেলকে তোমরা এরকম ভেঙে ফেলবে? সারা মাস সারা বছর চেষ্টা করে তুমি একটা চমৎকার একটা ভাস্কর্য, একটা মূর্তি গড়েছ, এত সুন্দর যে তুমি এটাতে হয়তো নোবেল পুরস্কার পেয়ে যাবে। সেটাকে তুমি কি করলে? এক কুড়ালের আঘাতে তুমি এটা ভেঙে দিলে। এটা কি ঠিক হলো? সত্যি কথাই তো, এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, এটার যদি একটা সত্যিকারের একটা স্টাডি হয়, তাহলে কয়েক হাজার কোটি টাকা দেখা যাবে ক্ষতি হয়েছে। কার জন্য করলে? তোমার আমার ছেলে মেয়েরা, আমাদের নাতিপুতিরাই তো এই দেশে থাকতো, এটা এনজয় করতো, আমরাই তো এটা মালিক ছিলাম। দিলে যে করে থাকুক না, কে করেছে, কিভাবে করেছে, কেন করেছে, তদন্ত কমিটি করেছে, আমি তাদের সাফল্য কামনা করি। আমরা হয়তো আজকে না হোক কালকে হোক এক সময় সঠিক কারণটা জানতে পারবো এবং কারা দোষী নির্দোষী। তো সেই ভাবমূর্তি আজকে কেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সব রাষ্ট্রদূতকে নিয়ে এসে 49 জনকে দাঁড় করিয়ে বলতে হবে কেন? তারা তো জানে যে তোমরা রোল মডেল, তোমরা আফ্রিকা, এশিয়া বহু দেশকে তোমরা তাদের শিক্ষণীয়। তো সেটা হচ্ছে কেন? তো সেটা দুঃখের বিষয়। আমাদের ভাবমূর্তিটা সত্যি কথা বলতে গেলে ভাবটাই রয়ে গেছে, মূর্তিটাকে কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে শেষ করে দিয়েছে।
তো এই দায়ভারটা আসলে কার সেই বিষয়ে আমি জানবো, কিন্তু আমি আবার একটু যেতে চাই সৈয়দ ইশতিয়াক রেজার কাছে। এই যে গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্বশীলতা পালন করতে যে তারা মৃত্যুবরণ করলেন, গণমাধ্যম কর্মীদের উপর যে আঘাত, যে হামলা, এটি আসলে কেন? আমরা তো সবসময় চেষ্টা করি যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবার জন্য, এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু সবার জন্যই, হ্যাঁ, গণমাধ্যম মানে গণমানুষের মাধ্যম। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার এবার আমরা খেয়াল করলাম, এবার না আগেও আমরা দেখেছি। 28 অক্টোবর বিএনপির সমাবেশে সাংবাদিকদেরকে বেছে বেছে হামলা করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এর আগে দেখেছি 2013-14 তারা তখন সাংবাদিকদের উপর হামলা করেছে। এটা আগে বাংলাদেশে ছিল না, এইভাবে মিডিয়ার গাড়ি ধরে ধরে হামলা করা, মিডিয়া কর্মীদেরকে হামলা করা। এবারও আমরা দেখলাম দলমত নির্বিশেষে, আদর্শ নির্বিশেষে সব টেলিভিশন, সব পত্রিকা, সবার উপরে মিডিয়ার গাড়ি দেখলে হামলা পড়ছে। নারায়ণগঞ্জে 3টি মেয়েকে তো যৌন নিপীড়ন করা হয়েছে, এর মধ্যে একটি মেয়ে তো গণ বলাৎকারের শিকার হয়েছে এই বিক্ষোভকারীদের হাতে। এটা তো বাংলাদেশে আমরা আগে কখনো দেখি নেই। সাংবাদিকদের সাথে সব একটা জিনিস মনে রাখা দরকার, সাংবাদিকরা স্টেশনে কাজ করে, স্টেশনের একটা পলিসি থাকে, সেই অনুযায়ী কাজ করে। তারা বিভিন্ন এই যে সব কিছু শেষ পর্যন্ত তাদের আন্দোলন কারা দেখালো, সাংবাদিকরাই তো তুলে ধরলো, গণমাধ্যমই তুলে ধরলো। অথচ তাদের উপরে হামলা করেছে, তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে মারা হয়েছে, সাংবাদিক না পেলে ড্রাইভারকে মারা হয়েছে। আমরা ইতিপূর্বে কোনো আন্দোলনে এরকম দৃশ্য দেখি নাই। এটা 13-14-15-তে শুরু হয়েছে, 28 অক্টোবরও দেখলাম, এবারও আমরা দেখলাম। এটা একটা খুব অদ্ভুত ব্যাপার যে কিছু হলে মিডিয়ার উপরে হামলা পড়ছে। মিডিয়া কি বাংলাদেশ চালায়? কথায় কথা বলেছে মিডিয়ার কারণে আজকে এই দশা। মিডিয়ার রাজনীতিবিদরা কোথায়? সব মিডিয়ার কারণে এই দশা। বাংলাদেশ কি শুধু মিডিয়াদের কারণে এই দশা হয়েছে যে বাংলাদেশে এটা নাই সেটা নাই, কথার কথা বলেছে মিডিয়ার কারণেই শেখ হাসিনা এতদিন ধরে আছে? তোমার রাজনীতি সফল হয় না, তোমার আন্দোলন সফল হয় না, তোমাদের শিক্ষক নাই, শিক্ষকদের কোনো ভূমিকা নাই, শুধু সাংবাদিকদের ভূমিকা দেওয়া একটা মানে পরিবর্তন চলে আসবে? একদম মূর্খের স্বর্গে বসবাসের মতন এই সমস্ত কথা। এবং এটার মাধ্যমে যেটা হয়েছে, একটা ভয়ঙ্কর বার্তা আমাদের সারা পৃথিবীতে যাচ্ছে। শেষ পর্যন্ত কিন্তু আবার মিডিয়ার কাছেই আসছে, তার বার্তাটা তুলে ধরার জন্য সংবাদ সম্মেলন করছে, মিডিয়ার কাছেই আসছে, আবার আড়ালে গিয়ে মিডিয়াকে ভাঙার চেষ্টা করছে। আমি তো মনে করি যে এই ঘটনাগুলোর একটা বড় বিচার হওয়া দরকার। নারায়ণগঞ্জের ঘটনাকে তো সিরিয়াসলি নেওয়া দরকার। নারী সাংবাদিকদের সাথে ভয়ঙ্কর আচরণ করা হয়েছে এবার। কেন? এটা কি আফগানিস্তান হয়ে গেছে? এটা কি পাকিস্তান হয়ে গেছে? অথবা এটা কোনো তালেবান স্টেট হয়ে গেছে? তা আমি জানি না যারা এই কাজগুলো করেছেন তারা বিবেচনা প্রসূত কাজ করেছেন কিনা, নিজের বিবেককে প্রশ্ন করছেন কিনা। কোটা আন্দোলনকারীদের ঘাড়ে ভর করে কারা সরকারের স্বপ্নের স্থাপনাগুলো ধ্বংস করেছে, এগুলো বিচার হওয়া উচিত। হত্যাকাণ্ডগুলোর বিচার হওয়া উচিত। বলা হচ্ছে প্রায় 200-র মতন মানুষ মারা গেছে। প্রতিটা প্রাণের মূল্য আছে, অবশ্যই প্রতিটা প্রাণের, দলমত নির্বিশেষে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হবে। একটা বিষয় আমি জানতে চাই সৈয়দ ইশতিয়াক রেজা, সেটি হচ্ছে এই যে প্রতিটা প্রাণের যে মূল্য আছে, ছাত্ররা মারা গেছেন, তারপর এই যে সাংবাদিক মারা গেছেন, সাধারণ মানুষ কিশোর মারা গেছে, এটা একটা সম্মুখ শিশু মারা যুদ্ধের, গেছে, হ্যাঁ, সম্মুখ যুদ্ধের মতো আমরা দেখেছি। নারী মারা গেছে। জি, আমরা তো ফুটেজে দেখেছি যে পুলিশের সাথে সম্মুখ যুদ্ধ, পুলিশ মারা গেছে। এখন সেখানে আসলে ছাত্র নামধারী সেখানে কারা ছিল এটা তো তদন্ত করে আমি বের একটা করাই কথা বলি, হবে। দেখেন এখানে দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের রাজনীতির কারণে আগের তুলনায় অনেক পলারাইজেশন হয়েছে, কিন্তু তারপরও বিশ্ববিদ্যালয় কিভাবে চালাতে হয়, ছাত্র বিক্ষোভ কিভাবে দমাতে হয়, তার একটা কৌশল শিক্ষকদের জানা আছে। কিন্তু উপাচার্য বলেন, প্রক্টোরিয়াল বডি বলেন, প্রভোস্ট বলেন, তাদের কিন্তু এক ধরনের একটা নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের উপরে থাকে। ধরেন নিজাম স্যার হয়তো আওয়ামী লীগ করে, কিন্তু তার একটা কন্ট্রোল বিএনপির ছেলেটার উপরেও থাকে। কিন্তু এইটা আমাদের মেনে নিতে হবে। পুলিশ একটা লেজিটিমেট ফোর্স রাষ্ট্রের, পুলিশ অ্যাকশনে যেতে পারে, কিন্তু আমরা যখন ছাত্রদেরকে অন্যের উপরে চালিয়ে দিই সেটার আর নিয়ন্ত্রণ থাকে না, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমাদের কিন্তু এটা একটা বড় আমাদের জন্য শিক্ষা হয়েছে যে আমরা এর থেকে শিক্ষা নিলাম কিনা। আমাদের অনেক শিক্ষক আহত হয়েছেন। জাহাঙ্গীরনগরের একজন শিক্ষক তো তার চোখ হারিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তার পা হারিয়েছেন বলতে গেলে। বাট এই বয়সে পা ভাঙা মানে বুঝতে পারছেন কত ভয়ঙ্কর দশা হতে পারে। আমরা প্রত্যেকটা ঘটনায় আমার কাছে মনে হয় যে আমরা কি লেসন নিলাম কিনা, যে আগামী দিনগুলোতে আবার যদি কিছু হয় তাহলে আমরা এই যে কেউ যে দু একজন বলার চেষ্টা করেছে ছাত্রলীগ যথেষ্ট, ছাত্রলীগ যথেষ্ট প্রমাণিত হয় নাই, কোনো শিক্ষকরাই যথেষ্ট ছিলেন। শত প্রতিকূলতার মধ্যে আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কঠিন আন্দোলন দেখে এসেছি। শিক্ষকরা সামনে এসে দাঁড়ালে
ছাত্ররা বেশিক্ষণ বেয়াদবি করতে পারে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এটা সম্ভব না, এটা নৈতিক ব্যাপার আছে, এটার নৈতিক মধ্যে। ব্যাপার আছে শিক্ষকদের একটা নৈতিক প্রভাব থাকে। তো যতই আপনি পোলারাইজেশন অনেক হয়েছে, আমরা জানি মেরুকরণ হয়ে গেছে অনেক, তেমনি পুলিশও কিন্তু, পুলিশ ধরেন আবু সাইদের উপরে যে পুলিশ গুলি করেছে, আপনি কিন্তু তাকে একটা বিচারের আওতায় আনতে পারবেন, তাকে গ্রেফতার করতে হবে, তার বিভাগীয় তদন্ত হবে। কিন্তু আপনি একটা মানে ইলেজিটিমেট ফোর্সকে যদি লেলিয়ে দেন, তার কি হবে এটার? এইগুলো আমাদের এক একটা ভুল কৌশল, যেটা জনাব মোফাজ্জল করিম বলছিলেন, সময় তো আমাদের নষ্ট হয়েছেই বিচারাধীন বিষয় আদালতে। এই বিচারাধীন বিষয়তে আলোচনা করতে না করে নাই। জীবনে আমি বহু বিচারাধীন বিষয় কভার করেছি, সেখানে আদালত কোনো দিন, এবং আদালত কিন্তু বলেছে এটা সরকারের এখতিয়ার, এবং শেষ পর্যন্ত তো আলোচনা হলোই, শেষ পর্যন্ত শুনানি এগিয়ে আনা হলোই। এগুলো আরও সময় থাকতে করা যেত। কিন্তু তারপরও আমি বলবো, যারা ছাত্রদের কাঁধে ভর রেখে বাংলাদেশের গৌরবের স্থাপনাগুলো ধ্বংস করেছে, এরা জাতির শত্রু, এরা সভ্যতার শত্রু, এবং সামনে আমাদের অনেকগুলো চিন্তার ব্যাপার আছে। কিন্তু আপনি যারা প্রফেসর নিজামুল হককে বলছিলেন, কি চ্যালেঞ্জ, বিশ্ববিদ্যালয়গুলো তো খুলতে হবে, কলেজগুলো খুলতে হবে, বিশাল চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হলো আপনি এইচএসসি পরীক্ষা কীভাবে নেবেন, আপনার ইমিডিয়েট বড় মানে নিতে গেলে কী ধরনের প্রতিক্রিয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমার একটা সাজেশন হলো, বিশ্ববিদ্যালয় খোলার আগে অনেক ভাবনা চিন্তা করতে হবে। সবার আগে দরকার ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠন আপাতত আপনাকে নিষিদ্ধ করতেই হবে। কেউ কোনো মিছিল করতে পারবে না। এটা যদি না করা হয়, বৈরে থেকে জিয়ে রেখে, বিরোধ জিয়ে রেখে বিশ্ববিদ্যালয় খুলতে গেলে শিক্ষকদের পক্ষে এবার কিন্তু সামাল দেওয়া অনেক কঠিন হয়। এরকম কিন্তু একটা দাবি ছিল এই আমি বৈষম্য বিরোধী বাস্তবতা ছাত্র নিরিখে আন্দোলনের, যে ছাত্র সংসদ খুলতে হবে। ছাত্র রাজনীতি যদি, ছাত্র সংসদ অবশ্যই প্রয়োজন, আমার তো ছাত্র সংসদ হয় না, আর আমার এখানে তো ছাত্র রাজনীতিও নাই, ছাত্র আন্দোলন নয়, এগুলো সব এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র যখন যেই দল ক্ষমতা থাকে তাদের একটা প্রভাব থেকে থাকে। ছাত্রলীগকে যদি মিছিল করতে হয়, তাহলে আওয়ামী লীগ অফিসের সামনে যাক, বিএনপিকে মিছিল করতে হলে বিএনপি অফিসের সামনে যাক, ওই শিবিরকে মিছিল করতে হলে তাদের জামাতের অফিসের সামনে যাক। ক্যাম্পাসগুলোকে শিক্ষার পরিবেশ রাখতে হবে, সহমর্মিতার পরিবেশ রাখতে হবে, এবং এখানে সৃজনশীলতা, জ্ঞান, সাংস্কৃতিক কর্মকাণ্ড, গবেষণা, এই জায়গাগুলোর পরিবেশ তৈরি করে দিতে হবে। বিশ্ববিদ্যালয় তো দিন শেষে শিক্ষার পরিবেশ, গবেষণার পরিবেশ, দিন শেষে সংস্কৃতির পরিবেশ, এটা আপনি রাখবেন না? এটা নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে ভাবতে হবে। এই ভাবনা শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের না, এই সমাজের ভাবনা। বিশ্ববিদ্যালয় জাতিটা নির্মাণে কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা জাতি নির্মাণে। আপনি তো একটা বিশ্ববিদ্যালয়কে এইভাবে শেষ হয়ে যেতে দিতে পারেন না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, আমাদের অনেক সমালোচনা আছে শিক্ষকদের সম্পর্কে, আমাদের অনেক সমালোচনা আছে উপাচার্যদের সম্পর্কে। আসলে পুরো ঘটনার দায়ভার কিন্তু এখন না, আসলে কারা নিতে চায় এখন বা আমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোকে বাঁচাতে হবে, কলেজগুলোকে বাঁচাতে হবে। আপনি কি মনে করেন যে এই দায়ভারটা আসলে কে নেবে? দায়ের কথা চিন্তা করলে আপনি অনেক দায় দিতে পারবেন। আপনাকে একটু ফরওয়ার্ড লুকিং হতে হবে। দায় বাদ দিয়ে আপনি চিন্তা করেন আপনি কি করে একটা সহনশীল পরিবেশ তৈরি করবেন, সংকট উত্তরণের পথ পথটা খুঁজে বের করতে হবে। ঠিক সেরকম একটা আস্থার পরিবেশটা তৈরি করতে হবে। অবশ্যই সেরকম একটা প্রশ্ন ছিল আপনার কাছে অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, যে আসলে কতটুকু স্বস্তি ফিরে আসলে আমরা মনে করতে পারি যে না, আমাদের ছাত্রছাত্রীরা এখন নিরাপদ, তাদের জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। আরেকটি বিষয়, একই সাথে আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে আপনার কি মনে হয় যে এই যে আমরা ছোটবেলা থেকে যে ইতিহাস পড়ে আসছি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের যে ত্যাগের ইতিহাস, তো এইটুকু আমরা পড়ে আসলে কতটুকু কাজে লাগাতে পারছি আমাদের ছাত্র জীবনে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে যাই? সেই চেতনা কি আমরা হারিয়ে ফেলছি? সেই চেতনা থেকে কি আমরা নিজেদেরকে সরিয়ে নিচ্ছি? আমি প্রথমত ইস্তেক ভাই একটা কথা বলেছে, সাংবাদিকদেরকে এবার দেখেন এই আন্দোলনটাতে সাংবাদিকদের উপর আঘাত এসেছে, শিক্ষকদের উপর আঘাত এসেছে, এমনকি আপনার সরকারের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। কোটা আন্দোলনকারীরা যেখানে চাকরি করবে, যা তারা চাকরির জন্য চাকরি করে নিয়ে যাবে ওই প্রতিষ্ঠানগুলোতে, সেতু ভবনে যাবে, স্বাস্থ্য অধিদপ্তরে যাবে, দুর্যোগ ব্যবস্থাপনা যাবে, এই যে এমনকি ওই যে কারাগার, যেখানে কারাগার ধ্বংস করেছে সেখানে যাবে, ডাটা সেন্টারে যাবে। সে তাহলে কোটা আন্দোলনকারীরা সেটা করতে পারে না। প্লাস হচ্ছে একজন পুলিশকে মেরে, কোনো ছাত্র কোনোদিন এই কাজ করতে পারে না, একটা পুলিশকে মেরে তাকে ঝুলিয়ে রেখেছে, গাজীপুরে একজন রাজনৈতিক কর্মীকে মেরে ঝুলিয়ে রেখেছে। এই যে কাজগুলো করেছে, এরা কারা করেছে? এটার ভিতরে অনুপ্রবেশকারী। এবং আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা উনি বলেছেন, আপনিও বলেছেন একই কথা। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই যে বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্র গঠনে, বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা রাষ্ট্র গঠনের নেতৃত্ব দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন
অনেকগুলো স্মৃতিসম্ভ, সেখানের মধ্যে আপনার সব শিক্ষকদের নাম, ছাত্রদের নাম, কর্মচারীদের নাম, কর্মকর্তাদের নাম, এত ত্যাগ যে বিশ্ববিদ্যালয়, পৃথিবীর কোনো দেশ একটা দেশ গঠনে এত বড় ভূমিকা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় রেখেছে। সে বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে আমি মুক্তিযুদ্ধের সন্তানদেরকে চাকরি দেবো না রাজাকারের সন্তানদের চাকরি দেবো, এটাকে বিকৃত করে তুমি কে আমি কে রাজাকার, এটা অনুপ্রবেশকারীরা আমাদের কোমলবতী শিক্ষার্থীদেরকে এবং ওটা আন্দোলনকারীর মধ্যে দিয়ে দিয়েছিল। আমরা সে ব্যাপারে শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছি এবং আমাদের শিক্ষার্থীরা পরের দিন সে স্লোগান পরিবর্তন করেছে। তাহলে বুঝতে পারেন যে ইস্তেক ভাই যে কথা বললো, শিক্ষকরা আমরা ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, সে ক্ষমতা আমাদের আছে। আমরা বিশ্ববিদ্যালয় ওরা চেয়েছিল লাশ পালার জন্য, আমরা কিন্তু সেটার চেষ্টা করেছি কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে যেন কোনো ঘটনা না ঘটে। আজকে দেখেন এই যে আমাদের প্রতিটা জায়গায় যেখানে আমি নিজাম ভাইয়ের সাথে বলি, এক বেগম রোকেয়ার আবু সাইদকে যে পুলিশ গুলি করলো, কিন্তু বাকি দেখেন একটি বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়ে নাই। তার অর্থ হলো বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষকরা এক ধরনের নিয়ন্ত্রণ নিয়ে আসছে, সেখানে কিন্তু লাশ পড়ে নাই কিন্তু একটি বিশ্ববিদ্যালয়। এটা পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী শক্তি, আমি স্বাধীনতা বিরোধী শক্তি এরা হলো যে আপনাকে নৃশংসভাবে যে দেশের সম্পদ ধ্বংস করেছে। আমি মনে করি স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত। সাধারণ বিচার এদের বিচার করলে হবে না। আপনি দেখেন সৌদি আরবে কেন চুরি হয় না, ডাকাতি হয় না। আরব আমিরাতে আমাদের শ্রমিকরা আন্দোলন করছে, যাবজ্জীবন জেল দিয়ে দিচ্ছে, 7 জন জেল দিয়ে দিচ্ছে আন্দোলন, কোটা আন্দোলন। ওরাও ওই গ্রুপটাই ওখানে ওদেরকে ইন্ধন দিয়েছে। বিদেশে আমাদের ভাবমূর্তিটা কোথায় গেল যে বাংলাদেশের সন্ত্রাসী, শ্রমিক নেওয়া বন্ধ করে দিল, শ্রমিক নেওয়া বন্ধ করে দিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য, অর্থাৎ আমরা $740 থেকে শুরু করে আজকে $3000 চুই করছে আমাদের এই অর্থনীতিতে। আমরা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতা এসেছে আজকে 16 বছর আগে, তখন আমাদের ছিল $90 বিলিয়ন ইকোনমি, আজকে আমাদের 500 বিলিয়নের ইকোনমিতে আমরা চলে গিয়েছি। আপনি চিন্তা করেন, উনি আমাদের মোফাজ্জল করিম স্যার বলেছেন আমাদের গার্মেন্টসের কর্মীরা, আমাদের নারীরা যেভাবে আজকে চাকরি করছে। অমিত্য সেন এক জায়গায় বলেছে যে বাংলাদেশের যে নারীরা যদি সব নারীরা কাজ করে আমাদের জিডিপি যাবে 12-তে, যেটা ভারতে এখন 34% নারী কাজ করে। নোবেল পুরস্কার বিজয়ী অমিত্য সেন বলেছেন। আর সেখানে ভারতে হলো 26% নারী আজকে কাজে সম্পৃক্ত। তাহলে আমাদের দেশকে আজ কোথায় আমাদের দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিয়ে যাচ্ছে। অর্থাৎ দেশকে ধ্বংস করার জন্য, প্রধানমন্ত্রীর নেতৃত্বকে ধ্বংস করার জন্য এবং আমাদের ইকোনমিকে ধ্বংস করার জন্য, অকার্যকর রাষ্ট্র করানোর জন্য, যেটা ইস্তেক ভাই বলেছে তালেবান রাষ্ট্র। আফগানিস্তানের ধ্বংসলীলা আমরা দেখেছি না? আর তারা যেটা করেছে গাজার দৃশ্য আমরা কতদিন থেকে দেখেছি। আজকে বাংলাদেশকে গাজার দৃশ্যে তারা নেতানিয়াহুর যে কাজটি করেছে, আমাদের সন্ত্রাসীরা সেই কাজটি করেছে। অনেকে বলেছেন যে 71-এর কাল রাত্রির সাথে কিন্তু এটা তুলনা করেছে যে ওই সময় সাংবাদিক, শিক্ষক, না সেটা ধরেন সেটা প্রেক্ষাপটটা অন্যরকম। তবে ধ্বংসলীলা যেভাবে করেছে আমাদের নতুন প্রজন্ম, এখন কোটা আন্দোলনকারীরাও স্তম্ভিত। আজকে আমি কত 2, 3, 4, 5 দিন বেশ কিছু আমার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। স্যার আমরা তো এটা চাই না, স্যার আমরা তো এটা চাই না, স্যার এটা কেন হলো, স্যার মেট্রো রেলে তো আমি মিরপুর থাকি, আমি পল্লবীতে থাকি, স্যার এখন আমরা আসবো কীভাবে, মেট্রো রেল বন্ধ হয়ে গেল। আপনার যেখানে 60,000 লোক প্রতি ঘন্টা যাবে মেট্রো রেলে, সেখানে 3 লক্ষের উপরের লোক যাতায়াত করে মেট্রো রেলে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী 6টা লাইন 6-এর কাজ চলতেছে, এটা লাইন 6, লাইন 1-এর কাজ চলতেছে, লাইন 3-এর কাজ চলতেছে। এটা তো পাবলিকের সম্পদ, এটা সরকারি সম্পত্তি না। সেখানের মধ্যে এটাকে ধ্বংস করতে হবে। বিটিভি কেও তো অগ্নিকাণ্ডে একদম খুব বাজে অবস্থা। উনি এত ইমোশনাল হয়ে গেছে, কথা বলতে বলে চোখের পানি চলে আসছে, কারণ উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীরাও বুঝবে, গার্জিয়ানরা বুঝবে, এমনকি এই কারা দেশকে ধ্বংস করতে চায়। এমনকি আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় আমাদের হলগুলোতে যেভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা 300-র মতো হল রুম ভেঙেছে, ধ্বংস করেছে, সেখানে আমাদের প্রায় 1 মাসের উপর সময় লাগবে, 5 কোটি টাকার মতো লাগবে আমাদের শুধু ওটা মেরামত করতে। তো সুতরাং বিশ্ববিদ্যালয় আমরা যারা ইস্তেক ভাই যেটা বললো, আমার মনে একটা শান্তিপূর্ণ উপায়, যখন একটা সময় যাক অন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারে বা এসএসসি পরীক্ষাটাও নেওয়া যেতে পারে, পাবলিক বিশ্ববিদ্যালয় একটু সময় লাগবে। আমরা শিক্ষকরাও চেষ্টা করতেছি, আমরা ছাত্র সংগঠনের সাথে আমরা কথা বলবো, বলে একটা পর্যায়ে এসে আমরা বিশ্ববিদ্যালয় খুলতে পারবো। সমিতির সভাপতি হিসেবে আপনি আপনার কি পরামর্শ দিতে চান, যে কেমন ধরনের, আমি আরেকবার করেছিলাম কোশ্চেনটা, যে কি ধরনের পরিবেশ আসলে আপনাদের মনে হবে যে না এখন আমরা আমাদের শিক্ষার্থীরা, যেটা আমি শিক্ষার্থীরা ধ্বংসলীলা দেখেছে, তো দেখার পরে তারা কোটা আন্দোলন করে, তারাই এখন ডিফারেন্স করতে পারবে যে আমরা কি চেয়েছিলাম, আমরা কি পেলাম। আমাদের আন্দোলন সফল হয়েছে, আন্দোলন সফলতাটা তো আমরা
মানে উৎসব হিসাবে আমরা ওরা উদযাপন করতে পারছে উদযাপন করতে পারছি না, কারণ উদযাপন কিভাবে করবে? তারা দেখছে যে ধ্বংসলীলা, মেট্রো রেলের ধ্বংস, তার এলিভেটেড এক্সপ্রেসের ধ্বংস, হানি ফ্লাইওভারের ধ্বংস, সেতু ভবনের ধ্বংস, কারাগার থেকে আসামি চিন্তায়ের ধ্বংস, একটা তাণ্ডব লীলা সারা দেশকে যেভাবে রূপান্তর করছে, এটা কিন্তু শিক্ষার্থীদের, আমি অনেক শিক্ষার্থী তারা মনে হয় এখন যদি তাদেরকে বলে যে মিছিল করো এটার বিরুদ্ধে, তা দেখবেন যে বিশাল মিছিল নেমে যাবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। তা আমরা মনে করি যে একটু সময় লাগুক, আমরা শিক্ষার্থীদেরকে চেষ্টা করতেছি আবার একটা পরিবেশ, যদিও একটু ছোট্ট করে শুনতে চাই যে আপনি যেহেতু নিজেই প্রত্যক্ষভাবে ঘটনাগুলো দেখেছেন, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেহেতু আমি জাহাঙ্গীরনগরের ছাত্রী, আপনাদের একজন শেখ লুৎফুর মানে স্যারের নামটা আমার কাছে এখানে জি, আছে। তো আমি জানতে চাই যে জাহাঙ্গীরনগরে লুৎফুল আলাহি ইতিহাস বিভাগের শিক্ষক, ওনার একটা চোখ চলে গেছে। তো এটা খুবই দুঃখজনক বিষয় আমাদের সবার। বহিরাগতরা এসে আক্রমণ করেছে, কেন বিশ্ববিদ্যালয় বহিরাগত? আমরা বিভিন্ন ফুটেজ দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, অবশ্যই শুধু আমার বিশ্ববিদ্যালয় না, পুরো বাংলাদেশ অসুস্থ। আমার খারাপ লেগেছে, কারণ আমি বাংলাদেশি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের নাগরিক, আমি এবং আমার সন্তান পরিবার সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, এটাই তো আমি এক্সপেক্ট করব। আমরা সবাই সেটা আশা হ্যাঁ করি। অবশ্যই। আর আমার চারপাশ ভালো থাকা মানে আমি নিজে ভালো থাকা। তো যেটি জানতে চাইছি সেটি হচ্ছে যে এই যে জাহাঙ্গীরনগরেও আমরা দেখেছি বিভিন্ন ফুটেজে যে রাজশাহীতে হ্যাঁ গুলি বর্ষণ জায়গায় করা বেশি হচ্ছে, হয়েছে, এরকম রংপুরে। বলা হচ্ছে ছাত্রদের উপর গুলি বর্ষণ করা হচ্ছে। এই যে পুলিশ তো প্রশাসনের একটা মাধ্যম এবং জনগণের সেবক, তো এই যে পুলিশের উপর আপনার কি মনে হয় যে এটা কোনো ধরনের দোষ চাপানো হচ্ছে ভুল বুঝে? যে পুলিশ প্রশাসন তো আমাদেরকে নিরাপদে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করে যান, নিজেদের জীবনও দিয়ে দেন, তো এরকম একটা অভিযোগ দেওয়া হয়েছে যে পুলিশ ছাত্রদের উপর গুলি বর্ষণ করেছে, তো এই ব্যাপারে প্রত্যক্ষদর্শী হিসেবে আপনি কি ঢাকা বলবেন? বিশ্ববিদ্যালয়ে পুলিশের যে ভূমিকাটা ছিল, পুলিশ যথাযথ কাজটাই করেছে। এবং কি পুলিশ, আমার মনে আছে যে 16 তারিখে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়, 15 তারিখে সন্ধ্যায় শহীদুল হলে বহিরাগত প্রবেশ করেছে প্রায় 200-র উপরে। মাননীয় শিক্ষামন্ত্রী তখন ব্যাংককে ছিলেন, উনি আমার সাথে কথা বলতে, আমাদের উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেবের সাথে কথা বলেছেন, আমাদের প্রোফেসরদের সাথে কথা বলেছেন, প্রফেসরের সাথে সরাসরি প্রক্টরের সাথে কথা বলেছেন। পরবর্তী পর্যায়ে আমরা বলতাম না পুলিশ ঢুকতে, পুলিশ আমাদের উপর অসন্তুষ্ট না, স্যার আমরা ধরে ফেলি, কারণ ওরা বহিরাগত আমাদের কাছে আমার লিস্টেড আমরা দেখতেছি এরা ঢুকতেছে। আমরা সে কাজটিও করি না, আমরা নিজেরাই ওদেরকে বের করে দিয়েছি। পুলিশের ভূমিকা বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের উপাচার্যের বাসভবন ভাঙতে গেলেও তারা একটা বাড়িতে গেট ভাঙাভাঙি করতেছিল 17 তারিখে। জি জি আমরা পুলিশ দেখেছি। সাউন্ড গ্রেনেড ফুটানো ছাড়া উপায় ছিল না, কারণ অতীতের অভিজ্ঞতা 2018 সালে আগের আমাদের উপাচার্য ডক্টর আখতারুজ্জামানের বাড়ি কিভাবে তারা ধ্বংসলীলায় রূপান্তরিত করেছে। হ্যাঁ আমাদের সব আমরা আর্কাইভে আছে, আমরা দেখেছি এগুলো। আমি এখন একটু যেতে চাই মোফাজ্জল করিমের কাছে, ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছে যে এই যে সরকারি বিভিন্ন স্থাপনা, সেগুলো হচ্ছে জনগণের সম্পদ। এখানে দেখা গেছে যে এই সংঘর্ষে যে প্রত্যেকটি জায়গায় কিন্তু হামলা করা হয়েছে, গণমাধ্যম বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলেন, সে চিকিৎসকরা তো আসলে নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তারা কিন্তু তাদের কারো চেহারা দেখে বা আইডেন্টিটি দেখে তারা কিন্তু সেবা দেননি। তো এই যে প্রত্যেকটি ক্ষেত্রে সরকারি বা জনগণের প্রত্যেকটি সম্পদে যে হামলা করা হয়েছে, তো এটি আপনি তুলনা করেছেন যে না এ পর্যন্ত আমরা কেউ দেখিনি স্বাধীনতার পর। তো এখন আপনার পরামর্শ কি থাকবে যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়? সেক্ষেত্রে আপনার পরামর্শ জানতে চাই যে আপনি কি পরামর্শ দিতে চান জনগণ এবং সরকারকে? পরামর্শটা হচ্ছে এটাই যে এই উপলব্ধিটা আমাদের মাননীয় নেতৃবৃন্দের মধ্যে আসতে হবে যে সব কিছুর উপরে হচ্ছে গিয়ে বাংলাদেশ। আমার নিজের বা আমার দল বা আমার মন্ত্রিত্ব, আমার বড় বড় সচিব টচিব হেন তো না, এগুলো কিছুই না, সব কিছুর উপর হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্যে যা যা করতে হয় আমরা স্ব অবস্থান থেকে আমরা অন্তত শিক্ষা গ্রহণ করি। এই যে ঘটনাবলী গত 7-8 দিন ঘটে গেল, এখান থেকে শিক্ষা নিতে হবে যে না, এটা আর হতে দেওয়া হবে না, যে করে হোক এটা হতে দেওয়া হবে না। কারণ তাতে হাজার হাজার কোটি টাকার সম্পদ, এবং যেটা কোনো টাকার অঙ্কে প্রকাশ করা যায় না, সেই রকম এত মায়ের কোল খালি হয়েছে। অতএব আর আমরা এটা হতে দেব না, এটা অন্তত প্রতিজ্ঞা করতে হবে। দরকার হলে পরে এটার উপরে আপনারা সবাই মিলে আপনারা একটা সিদ্ধান্ত গ্রহণ করুন। এবং তাদের কাছে আমার বিনীত আরজ যে আপনারা ভবিষ্যতে আবার ভোটের জন্য আমাদের কাছে আসবেন, আবার মন্ত্রী হবেন, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, এই দল কিংবা ওই দল করবেন, কিন্তু যাই করুন না কেন দেশটাকে উপরে স্থান দিয়ে দেশের সম্পদটাকে করে, তা না হলে পরে
এত যে অর্জন, হায় হায়। সব হারিয়ে যাবে এবং নতুন প্রজন্মকে আমরা কিছু দিতে পারবো না। এবং জি আমাদের যে ভাবমূর্তিটা যেটার কথা আপনি বললেন, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা আর কখনো ফিরে পাওয়া আসলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে। এবার সৈয়দ ইশতিয়াক রেজা, ছোট্ট করে, আমাদের সময় একেবারেই শেষ, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশকে নিয়ে মূল্যায়ন পরবর্তীতে যেন এরকম ঘটনা না, পুনরাবৃত্তি না হয়। মূল্যায়ন করার চাইতে ফজল করিম এর কথা অনুযায়ী আমি বলবো আমাদের রাজনীতিবিদদের একটা ঐক্যমতে আসা প্রয়োজন। যে দল করুক, যে আদর্শে বিশ্বাস করুক, তারা তাদের কর্মীদের বলুন একটা ঐক্যমতে আসুন যে কোনো অবস্থাতেই আমরা দেশ ধ্বংসের রাজনীতি করব না। Right. রাষ্ট্রীয় সম্পদ জনগণের। অবশ্যই। দেখেন শ্রীলঙ্কাতে একটা উদাহরণ দেই, প্রেসিডেন্ট পালিয়ে গেল, প্রেসিডেন্টের রাজপ্রাসাদে ওরা গিয়ে নাচানাচি করলো, একটি কাপও ভাঙে নাই কিন্তু, না। একটি কাপও ভাঙে নাই। আসলে আমাদের বহির্বিশ্বে ভালো ভালো উদাহরণ থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে, জানতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের এই সময়ের আয়োজন। এক সপ্তাহের অবরুদ্ধ জীবনে অবসান হচ্ছে ধীরে ধীরে। আমরা চাই জনজীবনে কিছুটা স্বস্তির সাথে উৎকণ্ঠাও ছিল, সেটি কেটে যাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবারও ফিরে যাবে তার উন্নয়নের কর্মকাণ্ডে। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আর নিরাপদে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।